গালিভারের গল্প তো আমরা সবাই কম বেশি শুনেছি, তাই না? লিলিপুটদের দেশে এক বিশাল মানুষ, তার ছোট্ট ছোট্ট বন্ধু, দারুণ এক অ্যাডভেঞ্চারের কাহিনী। কিন্তু এই যে চেনা গল্পটা, এর আড়ালে কিন্তু একটা অন্যরকম, বেশ তিক্ত একটা সত্যি লুকিয়ে আছে। আমাদের কাছে তো গ্যালিভার্স ট্রাভেলস মানেই বাচ্চাদের একটা মজার অ্যাডভেঞ্চারের গল্প। আমরা তো এভাবেই দেখে এসেছি। কিন্তু প্রশ্নটা হলো, লেখক জোনাথন সুইফট কি আসলেই শুধু একটা রূপকথার গল্প লেখার জন্য কলম ধরেছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? এই যে বাচ্চাদের গল্পের ধারণাটা, এটা কিন্তু এক মুহূর্তেই চুরমার হয়ে যায়। কখন জানেন? যখন আমরা ব্রাবটিনিয়াগের রাজার মুখ থেকে মানবজাতির সম্পর্কে এই কথাটা শুনি। ভাবা যায়? এই একটা লাইনই কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বইটার আসল উদ্দেশ্য আসলে কতটা গভীর আর কতটা অন্ধকার। আচ্ছা, তাহলে চলুন একটু গভীরে ঢোকা যাক। এই বইয়ের ভেতরের এই যে তীব্র শ্লেষ, এটা ঠিকমতো বুঝতে হলে আমাদের আগের লেখক জনাথন সুইফটকে চিনতে হবে আর জানতে হবে তার সময়কার ইংল্যান্ডের অবস্থাটা কেমন ছিল। সুইফট যে সময়ে বেঁচে ছিলেন তখন ব্রিটেনের রাজনীতি ছিল দুটো দলে ভাগ করা, একদিকে টোরি আর একদিকে হুইগ। তো যখন হুইগ পার্টি ক্ষমতায় চলে এলো, সুইফটের মতো যারা টোরি দলের সমর্থক ছিলেন তারা বেশ কোণঠাসা হয়ে পড়লেন। আর এই যে রাজনৈতিক হতাশা, এই যে রাগ, এটাই কিন্তু তার এই বিখ্যাত ব্যঙ্গাত্মক লেখাটার মূল অনুপ্রেরণা বা বলা যায় জ্বালানি ছিল। আসলে জোনাথন সুইফট কিন্তু শুধু একজন লেখক ছিলেন না, তিনি ছিলেন তার সময়ের একজন ভীষণ অ্যাক্টিভ রাজনৈতিক সমালোচক। চারপাশে দুর্নীতি, ভণ্ডামি, মানুষের বোকামি, এই সব কিছু দেখে তিনি এতটাই বিরক্ত আর হতাশ হয়ে পড়েছিলেন যে তার কলমটাই যেন একটা ধারালো তলোয়ার হয়ে উঠেছিল। আর তার প্রধান অস্ত্র কি ছিল জানেন? সেটায়ার, বা আমরা যাকে বলি ব্যঙ্গ। হাসির ছলে, মজার ছলে সমাজের আসল চেহারাটা সবার সামনে তুলে ধরা। চোখে আঙুল দিয়ে সব দেখিয়ে দিচ্ছেন, কিন্তু সেটা করছেন হাসির আড়ালে, বিদ্রূপের মোড়কে। তো এবার চলুন গালিভারের সঙ্গে সেই অদ্ভুত যাত্রায় বের হওয়া যাক। এই যাত্রায় সুইফট একের পর এক এমন পরিস্থিতি তৈরি করবেন যা মানুষের সব অহংকারকে একেবারে গুড়িয়ে দেবে। এখানে সবচেয়ে মজার জিনিসটা কি জানেন? দৃষ্টিভঙ্গির খেলা। একবার ভাবুন, লিলিপুটে গালিভার ছিল এক বিশাল দৈত্য যাকে কেউ হারাতে পারে না, অথচ সেই একই গালিভার ব্রবডেন ন্যাগে গিয়ে হয়ে গেল একটা ছোট্ট অসহায় পোকামাকড়ের মতো। সুইফট আসলে এটাই দেখাচ্ছেন যে আমাদের ক্ষমতা, আমাদের গুরুত্ব, এমনকি আমাদের সৌন্দর্য, এই সব কিছুই আপেক্ষিক। এক জায়গায় যেটা বিশাল, অন্য জায়গায় সেটাই তুচ্ছ। আর গ্যালিভার নিজেও কিন্তু ব্যাপারটা ধরে ফেলে। সে বুঝতে পারে যে আসলে কোনো কিছুই চূড়ান্তভাবে বড় বা ছোট নয়, সব কিছুই নির্ভর করে তুলনার ওপর। আমরা কোন জায়গা থেকে দাঁড়িয়ে জিনিসটাকে দেখছি তার ওপর। এজন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা মনে রাখতে হবে সেটা হলো, এই 4টে ভ্রমণ কিন্তু শুধু 4টে আলাদা অ্যাডভেঞ্চার নয়। এটা আসলে গালিভারের মানসিক পতনের একটা সিঁড়ি। সে ধাপে ধাপে নিচে নামছে। প্রত্যেকটা নতুন অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে সে মানবজাতির ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছে। যেমন ধরুন লাপুটার কথা। এখানকার বুদ্ধিজীবীরা সব অদ্ভুত অদ্ভুত গবেষণায় ব্যস্ত। কেউ শশা থেকে সূর্যের আলো বের করার চেষ্টা করছে, তো কেউ মানুষের মলকে আবার খাবারে পরিণত করতে চাইছে। কি সব অর্থহীন কাজ, তাই না? সুইফট এখানে সেই সব জ্ঞানকে ব্যঙ্গ করছেন যার সাথে বাস্তবতার কোনো যোগ নেই। একদিকে এই সব আজগুবি গবেষণা চলছে, আর অন্যদিকে তাদের সমাজটা সাধারণ প্রয়োজনের অভাবে ধুকে ধুকে মরছে। এরপরেই আসে চতুর্থ আর সবচেয়ে বিধ্বংসী ভ্রমণটা। এই ভ্রমণটা গ্যালিভারের মানবতার সম্পর্কে পুরো ধারণাই চিরদিনের মতো পাল্টে দেবে। একবার কল্পনা করুন, একটা অচেনা দ্বীপে নেমে গ্যালিভার একটা প্রাণীর দেখা পেল যার চেহারাটা একদম মানুষের মতো। কিন্তু দেখতে মানুষের মতো হলেও তাদের আচরণ ছিল পুরোপুরি পশুর মতো, জঘন্য, নোংরা, হিংস্র। এই দৃশ্যটা তাকে একটা জোরদার ধাক্কা দেয়। আর ঠিক এই মুহূর্তে গালিভারের সেই ভয়ঙ্কর উপলব্ধিটা হয়। সে বুঝতে পারে এই জঘন্য পশুর মতো প্রাণীগুলো, যাদের নাম ইয়াহু, তারা আর কেউ নয়, তারা আসলে মানবজাতিরই একটা নগ্ন কদর্য রূপ। এই সত্যিটা তাকে ভেতর থেকে একদম দুমড়ে মুচড়ে দেয়। এই দ্বীপে সুইফট পুরো ব্যাপারটাকেই উল্টে দিয়েছেন। এখানে সভ্য, যুক্তিবাদী আর ভদ্র হল ঘোড়ারা, যাদের নাম হয়নম। আর মানুষ ইয়াহুরা হল নোংরা, লোভী আর পশুর মতো।
মানুষের শ্রেষ্ঠত্বের যে ধারণা তার ওপর এর চেয়ে বড় আঘাত আর কি হতে পারে। এই অভিজ্ঞতার পর গ্যালিভার মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। সে যখন ইংল্যান্ডে ফিরে আসে তখন তার চোখে সব মানুষই এক একটা জঘন্য ইয়াহু, এতটাই যে সে নিজের পরিবার, নিজের স্ত্রী, সন্তানদেরও সহ্য করতে পারে না। মানুষের থেকে পালিয়ে সে বরং ঘোড়া রাস্তা বলে গিয়ে শান্তি খুঁজে বেড়ায়। তো গালিভারের এই যে মর্মান্তিক পরিণতি, এর মাধ্যমে সুইফট আসলে আমাদের কি বলতে চাইলেন? এই বইটার আসল বার্তাটা তাহলে কি? সুইফট এখানে একটা অসাধারণ কৌশল ব্যবহার করেছেন, যাকে বলা হয় ডিফেমিলিয়ারাইজেশন। মানেটা খুব সহজ, আমাদের চেনা জানা জিনিসগুলোকেই একটা অচেনা দৃষ্টিভঙ্গি থেকে দেখানো। যেমন লিলিপুটদের চোখে গ্যালিভারের ঘড়িটা একটা আশ্চর্য ইঞ্জিন। এর ফলে কি হয়, আমরা আমাদের চারপাশের খুব সাধারণ জিনিসগুলোকেও নতুন করে দেখি, প্রশ্ন করতে শিখি। শেষ পর্যন্ত দেখা যায় প্রত্যেকটা ভ্রমণই আসলে আমাদের সমাজের দিকে ধরা এক একটা আয়না। লিলিপুটের ডিম ভাঙা নিয়ে যুদ্ধ আমাদের রাজনৈতিক বোকামিগুলোকে দেখায়। ব্রোবোডিংন্যাগের রাজার চোখে আমাদের নৈতিক অধপতন ধরা পড়ে। লাপুটের বিজ্ঞানীরা আমাদের বুদ্ধির অহংকারকে প্রশ্ন করে। আর ইয়াহুরা, তারা তো আমাদের ভেতরের পশুটাকেই সামনে এনে দাঁড় করিয়ে দেয়। কিন্তু সবচেয়ে বড় ব্যঙ্গটা কে জানেন? গ্যালিভার নিজে। সে মানুষের খুঁত দেখতে দেখতে এতটাই মগ্ন হয়ে পড়ে যে সে নিজেই আর মানুষ হিসেবে স্বাভাবিক থাকতে পারে না। সে ওই যুক্তিবাদী ঘোড়াদের মতো হতে গিয়ে নিজের মনুষ্যত্বটাই হারিয়ে ফেলে। সুইফট হয়তো এটাই বোঝাতে চেয়েছেন যে কোনো একটা আদর্শকে অন্ধভাবে অনুসরণ করলে তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই। প্রায় ৩০০ বছর আগে লেখা এই বইটা, সুইফটের এই আয়নাটা আজও কি প্রাসঙ্গিক? ভাবুন তো, গালিভার যদি আজকের এই পৃথিবীতে এসে হাজির হতো, তাহলে আমাদের সমাজের কোন কোন জিনিসের মধ্যে সে সেই জঘন্য ইয়াহুদের ছায়া খুঁজে পেত?